জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা কিছু না কিছু কারোর না কারোর প্রতি আশা করেই থাকি। কারোর থেকে ভালোবাসা পাওয়ার আশা, কারোর থেকে সময় পাবার আশা, কথা বলার বা অভিমান দেখানোর। কিন্তু আদতে তা পূরণ না হলেই আমরা মন খারাপ করে ফেলি। আসলে যার উপর আশা করছি অনেক ক্ষেত্রে দেখা যায় কি সে বিষয়টা জানেই না। আমি হয়তো মনে মনে ডিসাইড করেছিলাম যে এমনটা হবে বা সে আমার জন্য এমনটা করবে, কিন্তু এরকমটা হয়নি। কিন্তু যাকে নিয়ে আমি ভাবছি সে হয়তো এটা ভাবছেও না বা এরকমটা সে বুঝতেও পারছে না যে এটা আসলে আমি আশা করে আছি। তারপরও কি হয়, আমাদের অনেক মন খারাপ হয়ে যায় বা আমি ভাবি যে সে আমার জন্য যথেষ্ট করছে না। আমরা যতই মনকে না করি না কেন, যতই বলি না কেন যে অন্যের উপর আমার কোনো আশাই নেই, কিন্তু আসলে আমরা তো মানুষ, আমরা বারবার একই কথা বলি, আবার সেই ব্যাপারটা নিয়েই আমরা ভুল করি। আর আমরা এত বেশি আশা করি যে সেই আশাগুলো পূরণ না হলে মনে মনে নিজেই বিশাল কষ্ট পাই। আর মনে মনে রিভেঞ্জ নেওয়ার একটা পরিকল্পনা করি। ভাবি যে তার সঙ্গে এটা আমি আশা করেছিলাম বা তার কাছে মনে মনে এটা চেয়েছিলাম, আমার জন্য সেটা করলো না, যা তার সঙ্গে ভালো সম্পর্কই রাখবো না, এরপর তার আর খোঁজই নেব না। আসলে এরকমগুলো হওয়া উচিত না, আমি নিজেও বলছি হওয়া উচিত না। তারপরও আমি মাঝে মধ্যে উপলব্ধি করি যে আমার মধ্যেও এই বিষয়গুলো আছে। এই যে আমি আপনাদের কাছে সহজ স্বীকারোক্তি দিলাম যে এই ব্যাপারগুলো আমার মধ্যে আছে, এরকম অনেক মানুষের মধ্যে আছে, কিন্তু তারা হয়তো নিজেও বুঝতে পারে না বা বুঝতে পারলেও অনেক সময় স্বীকার করে না। আর এই প্রত্যাশাগুলো এরকমই যেগুলো আসলে হয় খুবই আপনজনের কাছে, হয় হাজব্যান্ড, নয়তো নিজের মা, নয়তো সন্তানদের কাছে। আজ আমার জন্মদিন, আপনাদের সবার কাছে দোয়া চাই। আর সেই সঙ্গে এই যে আমার মধ্যে কিছু বদঅভ্যাস আছে সেগুলো পরিহার করতে চাই। কারোর কাছে কোনো রকম প্রত্যাশা রাখতে চাই না। যেটা পাবো ভেবে নিব যে এটা আল্লাহ আমাকে রহমত দান করেছেন। আমার যখন বয়সটা আরো কম ছিল, যখন ভার্সিটিতে পড়তাম, ওই সময়ের কথা যদি মনে করি, আমার মনে পড়ে ওই সময় কোনো একটা ব্যাপারে আপসেট হলেই আম্মাকে ভীষণ কষ্ট দিতাম। আমি কষ্টটা হয়তো অন্য কারোর থেকে পেয়েছি বা আপসেট আছি অন্য কোনো কারণে, কিন্তু আমার সব রাগই গিয়ে পড়তো আম্মার উপর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই লাঘব হয়েছে। দিন যত যাচ্ছে নিজের সন্তানেরা যতটা বড় হচ্ছে উপলব্ধি করতে পারছি যে আমার আম্মাও তো আমার জন্য এই কষ্টটাই করেছেন। বরঞ্চ আমাদের থেকে আরো অনেক বেশি কষ্ট করে তারা সন্তান লালন পালন করতেন, কারণ আমাদের বর্তমান যুগে অনেক কিছু আমরা সহজভাবে পাই, অনেক কাজ আমরা সহজভাবে করতে পারি। ওই সময় এত বেশি ফেসিলিটিস আসলেই ছিল না। সকালের নাস্তায় আজকে রামেন রান্না করলাম। ছেলে বলছিল আম্মু আজকে একটু রোদে বসে খাই, এজন্যই বারান্দায় নিয়ে এসেছিলাম। এরপর আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। দুপুরবেলা আম্মার কাছে গেছিলাম, ওইখানে গিয়ে মায়ের হাতের মজাদার সব খাবার খেলাম। খুব বেশি একটা সময় ওখানে থাকা হয়নি, কিছুটা সময় ছিলাম, তারপর বাসায় চলে আসি। গতরাতে হাজবেন্ড যখন জন্মদিনের শুভেচ্ছা জানালো, আমি তখন তার কাছে বললাম যে এবারের জন্মদিন থেকে আমি আর কোনো কেক কাটতে চাই না বা ওইভাবে জন্মদিনটা উদযাপন করতে চাই না। কথা শুনে সে কিভাবে নিল বুঝতে পারলাম না, শুধু দেখলাম হাসলো। কিছুক্ষণ পর বলছিল, বাচ্চারা যদি মজা করে একটু কেক খেতে চায়, তুমি সেটাতে বাধা হয়ে দাঁড়াবে কেন? আমার জন্মদিনের এই দিনটাতে বেশ কয়েক বছর আগে আমার বড় চাচা মারা গেছিলেন। আর ওই সময়টাতে আমি আমার ঢাকার বাসায় ছিলাম। আর বাইরে অবরোধ চলছিল, তাই কোনোভাবেই কোনো গাড়ি ম্যানেজ করতে পারিনি। আর আমি ময়মনসিংহ আসতে পারিনি চাচাকে দেখার জন্য। আমার ওই দিনটার কথা মনে পড়লে এখনো ভীষণ কষ্ট লাগে। আমার ওই জন্মদিনের দিনটা আমার সারাদিন গেছিল কান্না করতে করতে। বছর ঘুরে আবার যখন জন্মদিনের দিনটা আসে, আমার না চাচার কথা ভীষণ মনে পড়ে। ছোটবেলায় কি ভীষণ আদরটাই না করতেন উনি। এত বড় বড় লোকমা তুলে মুখে ঢুকিয়ে একদম খাইয়ে দিতেন। আমি ছোটবেলা অনেক শুকনা ছিলাম। আমার আম্মাকে অনেকবারই বলতেন, মেয়েটাকে ডিম খাওয়াতে পারো না, মেয়েটা হাঁটতে গেলে পড়ে যায়। আর উনি যখন বিশাল বড় বড় লোকমা বানিয়ে মুখের ভিতর ঢুকিয়ে দিতেন, তখন কিন্তু সাহস ছিল না একবারও ফেলে দেওয়ার বা বলার যে আমি খাবো না। অনেক কষ্টে সৃষ্টে হলেও সেই লোকমা গিলতেই হতো। আবার বিশাল বড় একটা লোকমা নিয়ে মুখের ভিতর ঢুকিয়ে দিতেন আর বলতেন যে তাড়াতাড়ি খাও, রাত হলে তোমাদেরকে অনেক অনেক গল্প শোনাবো। আমরা সেই গল্প শোনার লোভেই কিন্তু চাচার অনেক কথা শুনতাম। সন্ধ্যাবেলায়
বাচ্চারা মিলে একটু কেক কাটলো। ওদের বাবাকে না করেছিলাম, তারপরে ছোট্ট একটা কেক এনে দিয়েছে আর ওরা 3জন মিলে কেটে খেয়ে ফেলেছে। ওইটুকু ফুটেজ আমি রেখেছিলাম। এরপর এটা সন্ধ্যার পর একটু পিঠা বানাবো। আসলে আমার হাজব্যান্ডের এই পিঠাটা অনেক বেশি পছন্দ, ও কয়েকদিন ধরেই খেতে চাইছিল। আমি ওইভাবে সময় বের করতে পারছিলাম না, আর ইনগ্রিডিয়েন্টস সব আমার ঘরে ছিল না, এই জন্য আসলে ওইভাবে বানানো হয়নি। তো আমি তেলটা ঢেলে নিচ্ছি জারে। আর পিঠার ব্যাটারটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ আগেই বানিয়ে একটু রেস্টে রেখেছিলাম। এখন হচ্ছে পিঠাটা আমি ভেজে নেব। আর এই পিঠার ব্যাটারটা আমি বানিয়েছি হচ্ছে সুজি আর চালের গুঁড়া দিয়ে, সঙ্গে কিছুটা গুঁড়া দুধ দিয়েছি, চিনি দিয়েছি। পিঠার ব্যাটারটা অবশ্যই কিন্তু কুসুম গরম পানিতেই করে নিতে হবে। ঠান্ডা পানিতে করলে অনেক সময় পিঠা ভালো হয় না, উল্টাতে চায় না, আমি দেখেছি। ভুলক্রমে হচ্ছে কয়েকদিন আগে একবার বানিয়েছিলাম, তখন ঠান্ডা পানি দিয়ে আমি মিক্সচারটা তৈরি করে ফেলি, তখন পিঠাগুলো খুব একটা সুন্দর হয়নি। পিঠা হয়েছে, তবে খুব একটা ভালো হয়নি। তো তেলটা গরম হওয়ার পরে এভাবে একটা গোল চামচ দিয়ে কাছে থেকে দিয়ে দিব। পিঠা হতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প আঁচ রেখে পিঠাগুলো বানিয়ে নিলে সুন্দর একটা কালার পাওয়া যায়। এই যে দেখেন তৈরি হয়ে গিয়েছে আমার ফুলকো ফুলকো মজাদার সুজির পোয়া পিঠা। তেলটা কিছুটা ঝরিয়ে নিলাম, বাকি তেলটুকু কিন্তু এই যে কিচেন টাওয়ালটার উপর রাখলে এটা সোক করে নিবে। এরকম কিচেন টাওয়ালের উপর রাখলে খুব একটা তেল কিন্তু পিঠাতে থাকে না। এই যে আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। প্রথম পিঠাটা কিন্তু খুব একটা ভালো হয় না, যারাই পিঠা বানায় না কেন। তা আমার প্রথম পিঠাটাই কিন্তু খুব সুন্দর হয়েছে, সেকেন্ড পিঠাটা কিন্তু আরও সুন্দর হয়েছে। এভাবে দু একটা পিঠা বানানোর পরের থেকে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়, কিন্তু আমার আজকে ফার্স্টের পিঠাটাও খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো একে একে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাটা কিন্তু খুবই সফট হয়, আর নর্মাল টেম্পারেচারে রেখে দিলেও কিন্তু 3-4 দিন পর্যন্ত এই পিঠাটা যেমন বানিয়েছি ওরকমই থাকে। এই যে আমার পিঠা বানানো প্রায় শেষ, লাস্টেরটা আমি দিয়ে দিচ্ছি। বোলটাতে যতটুকু ছিল ততটুকু নিয়ে এই পিঠাটা কিন্তু গরম গরম 2-3টাই খাওয়া হবে, বাকিগুলো আমি রেখে দিব, পরের দিন সকালে খাওয়া হবে। পিঠা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমার কাছে মনে হয় এই পিঠাটার স্বাদ আরও অনেক বেশি বৃদ্ধি পায়। রাতে খুব একটা খাওয়া হবে না, তবে পরের দিন সকালবেলার নাস্তাতে কিন্তু এই পিঠাটাও থাকবে আমাদের নাস্তার টেবিলে। আর বাচ্চারা যখন ঠান্ডা হয়ে যায় তখন এই পিঠাটা খেতে আরও অনেক বেশি পছন্দ করে। তো পিঠা বানানো শেষ করে আমি একটু চলে এসেছিলাম মার্কেটে কার্পেট দেখার জন্য। আমার আগের কার্পেটটা অনেক বেশি পুরনো হয়ে গিয়েছে, আমার একটা কার্পেট কেনার ইমার্জেন্সি দরকার ছিল। আর আমার ছোট ছেলে হচ্ছে একটা স্লিপার কিনেছে আরএফএল থেকে, সে চাইছিল যে একটা নতুন কার্পেট নিতে, যেটার উপরে সে স্লিপ দিয়ে এসে পড়তে পারবে। আগের কার্পেটটা তো অনেকদিন ইউজ হয়েছে, সেজন্য সে ওটাতে আসলে কমফোর্টেবল না যতই ক্লিন করে দিই। তো আমি ভাবছিলাম যে ঠিক আছে একটা কার্পেট ওর জন্য এখান থেকে কিনে নিয়ে আসি। তারপরে এসে যেটা দেখলাম যে কার্পেটগুলোর প্রাইস অনেক বেশি চাচ্ছে। তো আমার হাতে খুব একটা সময় ছিল না যে আরও কয়েকটা দোকান দেখবো। আসলে টাইমটা এরকম ছিল যে যে সময়টাতে গিয়েছিলাম ওই সময়টা দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার সময় ছিল, এই দোকানে দেখেই টাইম শেষ। তারপর আমি এখানে দেখলাম, আমি ভাবছি যে পরের দিন এসে আরও 2-3টা দোকান দেখে যদি মনে হয় যে না প্রাইস ঠিক আছে তখন এখান থেকে একটা নিব, নয়তো আরও যদি কম প্রাইসে পাই তখন নিয়ে নেব আর কি। এটা যদি হতো যে 2-3 হাজার টাকার মধ্যে একটা জিনিস, তাহলে তো যে কোনো একটা নিয়ে নিতাম। এগুলোর প্রাইস 10-এর উপর বলছে। প্রাইসটা আমার কাছে একটু বেশি বলছে মনে হচ্ছে বলেই কিন্তু আমি অন্য দোকানেও দেখবো এরকমটা চিন্তা করে তারপর রেখে আসলাম। এরপর আমি হচ্ছে একটা জুতার দোকানে আসলাম 10-11-এ। এখানে ডিসকাউন্ট চলছিল অনেক প্রোডাক্টের উপর, ওইটা শুনে আর কি এখানে এসেছিলাম। ভাবছিলাম যে ডিসকাউন্টে কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যাই, কিন্তু আসার পরে ডিসকাউন্ট দেওয়া কোনো জিনিসই ভালো লাগলো না। এই সাদা জুতোগুলোর উপর চোখ আটকালো, সেজন্য এগুলো একটু পরে দেখছিলাম যে পরে কেমন লাগে। আমার আবার বাসায় গিয়ে রান্না করতে হবে, কারণ দুপুরবেলা তো বাসায় খাওয়া হয়নি, এই জন্য রান্নাবান্না ছিল না। তো রাতে বাসায় এসেই তাড়াহুড়া করে আমি রান্না বসিয়ে দিচ্ছি। এখানে আমি রান্না করার জন্য একটা হচ্ছে আস্ত আইড় মাছ নিয়ে নিয়েছি, সেটা এখন হচ্ছে আমি ভুনা করে ফেলবো। আর এখানে পেঁয়াজগুলো কষিয়ে নিয়ে তারপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে তারপর কিছুটা মশলা দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছটা হচ্ছে এখানে আমি ঢেলে দিচ্ছি এখন। আজ সারাদিন না একটা বিষয় মনে মনে আমি চিন্তা করলাম আর হাসলাম, যে মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাহিদাগুলোর কত চেঞ্জ হয়। একটা সময় ছিল আমার জন্মদিন অনেক দূরের একটা বান্ধবী যদি আমাকে উইশ না করতো, আমি মনে মনে চিন্তা করতাম তোর সাথে আর কথাই বলবো না।
অনেক সময় তো এমনও হয়েছে হাজব্যান্ডের হয়তো মনে আছে আমার জন্মদিন, কিন্তু সে স্পেশাল করে সারপ্রাইজ দিবে বলে আমাকে অনেকটা সময় ধরে উইশ করছে না। আর ওই দিক দিয়ে তো আমি একদম গাল ফুলিয়ে বসে আছি, আমি মনে মনে ভাবছি যে তুমি ভুলে গেছো। আর আমার হাজব্যান্ড হলো মানুষটা এমন, আমি যতই না করি না কেন সে তো স্পেশাল কিছু আমার জন্য রাখবেই বার্থডে উপলক্ষে। যেমন এবার বলছে যে আমাকে সে আইফোন কিনে দিবে, তবে এটা তো আজকে হলো না, সামনে হয়তো দিবে দু একদিনের মধ্যে। তো সেই ব্লগ নিয়ে আসবো আশা করছি আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।